नमस्कार दर्शक बंधुरा आज आमरा एसेছি नदिया जिलार मदनपुर 2 नम्बर ग्राम पंचायतेर माछदिया ग्रामे आमादेर एकजन बर्धिष्णु कृषक बंधु रयेछेन तार लाउয়ের बागाने आपनारा देखते पाচ্ছেন एखाने आमरा लाउয়ের बागाने एसेছি आमादेर कृषक बंधुर नाम श्री असित साहा। এই लाउয়ের बागानटा 10 काठा जायगार आछे। এইবার লাউ সম্পর্কে তো আমাদের বিশেষ কিছু বলার নেই, বিশেষ করে পুষ্টিগত গুণের দিক দিয়ে এবং বিভিন্ন রকমের ওষুধি গুণে এবং অনেক রকমের রোগ প্রতিরোধের দিক দিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে লাউ। আপনারা আমরা সবাই জানি, তাছাড়া বিভিন্ন রকমের উপাদেয় মিষ্টি থেকে শুরু করে খাদ্য তৈরি করতেও কিন্তু লাউ ব্যবহার হয়ে থাকে। এই লাউয়ের বাজার দাম আপনারাও জানেন, বেশ কখনো কখনো খুব চড়া দামেও কিন্তু বিক্রি হয়, আবার কখনো কখনো এমন কম হয়ে যায় যে আমাদের কৃষক বন্ধু তখন চাষের খরচটাও হয়তো ঠিক করে পান না। যাই হোক, আমাদের উন্নত পদ্ধতিতে যদি আমরা এই সবজি চাষ করতে পারি তাহলে কিন্তু একটা ভালো রকমের সবজি আমরা পেতে পারি এবং একটু ব্যবসায়ী ভিত্তিতেই এই চাষটাকে আমরা নিতে পারি। আমরা অনেক কাল আগে থেকে দেখে আসছি আমাদের কৃষক বন্ধুরা বা আমরা সবাই বাড়িতে ওই একটা দুটো এরকম ছোট ছোট গাছ লাগিয়ে মাচা করে আমরা নিজেদের পরিবারের জন্য প্রয়োজনীয় লাউ আমরা উৎপাদন করে থাকি। তবে ইদানিংকালে কিন্তু বেশ কমার্শিয়াল স্কেলে বা বড় করে ব্যবসায়ী ভিত্তিতে বড় জমি করে লাউ চাষ হয়ে থাকে এবং আমাদের এই কৃষক বন্ধুর এই জমিটা তারই একটি উদাহরণ। যাই হোক, এইবার চলুন আমরা একটু সময় নষ্ট না করে একটু ভিতরের দিকে যাই। তার আগে আমাদের কৃষক বন্ধু অসিত বাবুর সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার অসিত বাবু, আপনি এই জমিতে লাউ চাষ করেছেন, আপনার এইটা দেখে খুব ভালো লাগছে। আপনি কি জাত করেছেন? এইটা ময়না হাইব্রিড, ময়না জাতটা হচ্ছে হাইব্রিড। আচ্ছা, এইবার আরেকটু যদি বলেন যে আপনার মোটামুটি কতগুলো ফসল উঠলো এখনো পর্যন্ত? আমরা ভেতরে যাচ্ছি, কৃষক দর্শক বন্ধুদেরকে একটু বলে রাখি আমরা ভেতরে গেলেই ফল দেখতে পাবো, এখন বাইরে থেকেই একটু কথা বলছি। হ্যাঁ অসিতবাবু, একটু বলুন যে এ পর্যন্ত কতগুলো ফসল আপনার কাটা হয়েছে? ওই 190 থেকে 200। 190 থেকে 200 নাম্বার মোট? না, এর মধ্যে কাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কতগুলো ফসল আপনি কাটতে পারবেন পরপর? ধরুন 2, 3, 4 কবার কেটেছেন? 3বার কাটা হয়েছে, এখনো মোটামুটি আরো অনেকবার হয়তো কাটা হবে। অবশ্যই এখনো তো অনেক দিন, এই 1 মাস থাকবে লাউ। 1 মাস পুরোটা? কদিন অন্তর কাটেন আপনি? 4 দিন? 3 দিন 4 দিন অন্তর কাটেন আপনি, এখনো 1 মাস আপনি লাউ কাটতে পারবেন, তাই তো? আচ্ছা, চলুন এইবার ভেতরের দিকে আমরা একটু যাই। আমাদেরকে একটু এইরকমভাবে আসতে হবে, কারণ লাউয়ের বাগান ঠিক এইরকমভাবেই আমাদেরকে চলতে হয়। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর লম্বা লম্বা সমস্ত লাউ কিন্তু গাছ থেকে ঝুলছে। মাচা করা হয়েছে উপরে বাঁশ দিয়ে, তার উপরে তারের সুতো দিয়ে বা এমনি শক্ত সুতো দিয়ে মাচা করা হয়েছে এবং লাউ কিন্তু বাগানের মধ্যে সব দিক দিয়ে ঝুলছে। আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু চারিদিকে ঘুরিয়ে আপনাদেরকে যদি দেখিয়ে দেয়। এইবার আর একটা জিনিস এখানে বলি, দেখুন খুব সংক্ষেপে আমরা একটু চাষ পদ্ধতিতে আসব। যে প্রথমে দেখুন এই একটা এতে একটা খুপিতে কটা গাছ উঠেছে দেখুন, 1, 2 করে গাছ মোটামুটি হিসাবে প্রত্যেকটা খুপিতে 2-3টে করে বীজ কিন্তু বসানো হয়েছে। এটা হচ্ছে 10 কাঠা জমি। এইবার এই 10 কাঠা জমির জন্য যে যা বীজ বা যা সার ওষুধ সব নিয়ে, আচ্ছা অসিতবাবু আপনি একটু বলুন এই 10 কাঠা জায়গার জন্য সার বীজ ওষুধ মানে সব কিছু নিয়ে আপনার মোটামুটি কত খরচ হয়েছে? 10,000। আর তাহলে দেখুন 10 কাঠায় যদি 10,000 হয় তাহলে 33 শতকের বা 20 কাঠার বিঘাতে আপনার মোট খরচ হবে কিন্তু 20,000 টাকা। এইবার এইখানটাতে দেখুন যে প্রত্যেকটা, এইদিকে একটু আসুন, আমরা এইদিকে একটু দেখি যে এইটা হচ্ছে এক একটা সারি থেকে সারি, আর
একটা গাছ থেকে আর একটা গাছ, দেখুন একটা সারি থেকে আর একটা সারি, এটা 6 ফিটের মতন কিন্তু আছে। আর আর একটা গাছ থেকে আর একটা গাছ, এটা হচ্ছে মোটামুটি হিসাবে বোধহয় 5 ফিটের মতন এরকম থাকবে। তো যেটা হচ্ছে যে এই দূরত্বটা রেখে কিন্তু লাগাতে হবে। আর যদি 33 শতকের বিঘা হয় তাহলে 1 বিঘা জমি লাগাতে, অসিতবাবু একটু বলে দেবেন। হ্যাঁ অসিতবাবু একটু বলুন আপনি। এখানে 35 গ্রাম বীজ লাগানো আছে। এখানে 35 গ্রাম বীজ লাগানো আছে। এবার 1 বিঘা জমিতে লাগলে আপনার কতটা বীজ লাগবে? 100 গ্রামে যথেষ্ট বেশি হয়ে যায়। 100 গ্রামে বীজ লাগবে। বীজের দামটা একটু বলুন। ময়না বীজ আপনি কত করে নিয়েছিলেন? ওই নিয়েছিল হচ্ছে 120 টাকা 10 গ্রাম। 120 টাকা 10 গ্রাম। আচ্ছা, এইবার আমরা যাই, সেটা হচ্ছে যে জমি তৈরি করা। দেখুন লাউ গাছের গোড়ায় জল জমা কিন্তু এই ফসল সহ্য করতে পারে না। সুতরাং জমিটা যখন তৈরি করা হবে, মাঝে দেখুন এই যে জলের যে লাইন করা আছে, এইটা একটু নিচু করে এখান থেকে মাটিটা তুলে নিয়ে কিন্তু ওই মাটিটাই এই পাশের এই জায়গাগুলোতে ছড়িয়ে দিয়ে এই জায়গাগুলো একটু উঁচু করে, যাতে লাউয়ের যে খুঁটিটা সেইটা যাতে একটু উঁচু থাকে, গোড়ায় যাতে জলটা না জমতে পারে, এই রকমভাবেই কিন্তু এইটা করা হয়েছে। এইবার সার প্রয়োগের কথাটা বলি। সার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সার প্রয়োগ কিন্তু মাটি পরীক্ষার ভিত্তিতে হয়। তবে সাধারণত আমাদের কৃষক বন্ধুরা মাটি পরীক্ষা করা না থাকলে হয়তো পাশাপাশি দেখে বা সারের দোকানে কথা বলে অথবা অন্যদের সঙ্গে পরামর্শ করে নিজেদের মতন করে সার দিয়ে থাকেন। সাধারণত যেটা লাগে সেটা হচ্ছে যে ইউরিয়া 40 কেজি লাগবে, সিঙ্গেল সুপার ফসফেট 56 কেজি লাগবে, আর মিউরেট অফ পটাশ এটা লাগবে 16 কেজি। এইবার এটা নাইট্রোজেন দিতে হবে ইউরিয়া, ফসফেট দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট, আর পটাশ সার দিতে হবে মিউরেট অফ পটাশ এই সারের মাধ্যমে। দেখুন এখানে অনেকে 10-26-26, কেউ 14-35-35, কেউ অন্যান্য মিশ্র সারও ব্যবহার করেন যার ভেতরে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি হবে। সাধারণত যদি এই রকমভাবে ইউরিয়া, সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ কিনেই যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খরচটা অনেক কম হবে। এবং সুপার ফসফেটের মাধ্যমে অন্যান্য খাদ্য যেমন কিছু ক্যালসিয়াম যেটা গাছের দরকার হয়, কিছু সালফার যেটা গাছের দরকার হয়, সেগুলোও কিন্তু মাটিতে অটোমেটিক বিনা পয়সাতেই প্রয়োগ হয়ে যাবে। এবং সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের যে শিকড়, মূলের যে বৃদ্ধি, পাতার সংখ্যা বিভিন্ন রকমভাবে কিন্তু প্রয়োজন হয়। পটাশের ঘাটতি থাকলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাবে। এইবার এর সঙ্গে সঙ্গে আরও কিছু সার কিন্তু দরকার হয়, যেমন জিঙ্ক সালফেট, তারপর বোরাক্স আর অ্যামোনিয়াম মলিবডেট। জিঙ্ক সালফেট সাধারণত লাগে 1 কেজি 300 গ্রাম, অ্যামোনিয়াম মলিবডেট লাগবে 65 গ্রাম, আর বোরাক্স লাগবে 1 কেজি 300 গ্রামের মতো। এই সার জৈব সার মোটামুটি বিঘা প্রতি 2 কুইন্টাল দিতে পারলে খুবই ভালো হয়। জৈব সারের সঙ্গে এইটা মিশিয়ে ভালো করে জমিতে শেষ চাষের আগে কিন্তু প্রয়োগ করতে হবে মাটিতে। আর এই যে অনুখাদ্য যেগুলো বোরাক্স, তারপর অ্যামোনিয়াম মলিবডেট এগুলো বললাম, আর জিঙ্ক সালফেট প্রতি 3 বছরে কিন্তু একবার প্রয়োগ করতে হবে। এগুলো খুব কম পরিমাণে দরকার হয় এবং বেশি প্রয়োগ করা চলে না। এর সঙ্গে সঙ্গে যেটা নিতে হবে সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার অ্যাজোফস। এটা কিন্তু জৈব সারের সঙ্গে মিশিয়ে ভালো করে জমিতে এটা প্রয়োগ করবেন। এই সার প্রয়োগ করে ভালো করে মাটি তৈরি করে তারপরে গাছ এরকমভাবে লাগাতে হবে। আমাদের গাছ লাগিয়ে সেই গাছ পরিচর্যা করতে হবে। এখানে আগাছা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখুন আপনারা এখানে যে আমাদের কৃষক বন্ধু করেছেন উনি সেই রকমভাবে আগাছার পরিচর্যা করতে পারেননি। হয়তো প্রথমের দিকে করেছেন, একটু সারির দিকে, বর্ডারের দিকে, লাইনের দিকে দেখলে দেখতে পাবেন উনি আগাছানাশক ওষুধ কিন্তু প্রয়োগ করেছেন। তো যাই হোক, এইবার এই বীজ বোনার প্রথম 40-50 দিন খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা কিন্তু আগাছা দমন করতেই হবে এবং এই সময়টা জমি যদি আপনি আগাছা মুক্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো ফলন পাবেন। এইবার এই আগাছা কি করে দমন করবেন? এই আগাছা দমন করার জন্য এখন আগাছানাশক ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায়। বিউটাক্লোর প্রতি
লিটার জলে 6 ml এইরকমভাবে মিশিয়ে বীজ বোনার পরে বীজের ওই যে মাদা যেটাতে আপনি বীজটা বুনলেন ওইটাকে একটু খড় দিয়ে ঢেকে দিয়ে তারপরে গোটা জমিতে আপনি স্প্রে করে দিলেন ভালো করে মাটির উপরের দিকটা ভিজিয়ে। আপনি পেন্ডিমিথালিন দিতে পারেন, পেন্ডিমিথালিন 4 ml প্রতি লিটার জলে। আপনি ফ্লুক্রালিন দিতে পারেন, সেটাও প্রতি লিটার জলে 3.5 ml করে পড়বে। এছাড়াও আপনি ট্রাইফ্লুরালিন দিতে পারেন, প্রতি লিটার জলে সেখানে 3 ml পড়বে। আপনার সেই রকমভাবে ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে বীজ বোনার 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু। এইভাবে করে এবং 40 দিনের মাথায় বা 35 থেকে 40 দিনের মধ্যে একটা যদি হাত নিড়ানি দিতে পারেন, নিড়ানি দিলে সুন্দর করে আপনার জমি কিন্তু আগাছা মুক্ত হয়ে থাকবে। এরপরে যেটা এই যে সেচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখুন আমাদের কৃষক বন্ধু যে সেচের জন্য যে লাইনটা করেছেন সেটা খুব ছোট্ট, এইটা আরেকটু গভীর করে করতে হবে, মাটিটা আরেকটু উপরে তুলে দিয়ে করতে হবে এবং সেচের জলটা কিন্তু এই লাইন দিয়েই ঢুকাতে হবে। সাধারণত মাথায় রাখতে হবে যে এই সেচের জলটা প্রথম তো সাধারণত গরমের দিনে যদি লাগানো হয় আমার 5-7 দিনে একবার করে আপনাকে সেচ দিতে হবে মাটির প্রয়োজনে এবং আবহাওয়ার প্রয়োজনে। সেখানে এই নালা থেকে জল যেন উপচে গিয়ে গোটা জমিতে ছড়িয়ে না পড়ে, তাহলে কি হবে ওই সেচের জলের সঙ্গে আগাছার বীজ কিন্তু গোটা জমিতে ছড়িয়ে পড়ে আগাছা কিন্তু আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করবে এবং আগাছা কিন্তু ফসলের প্রভূত ক্ষতি সাধন করে, যেটা আমরা দেখতে পাই না, আমরা ফলনেই সেটা বুঝতে পারবো বা বুঝতে পারি। তো যাই হোক, এরপরে যেটা আসতে হবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের জাত আপনারা বাজারে কিন্তু পেতে পারেন, যেমন মেঘদূত আছে, তারপরে আরকা বাহার, তারপর পুষা নবীন, পুষা প্রলিফিক, লং সামার, এছাড়া অনেক রকমের হাইব্রিড কিন্তু নতুন এখন বাজারে এসেছে, যেটা আমাদের কৃষক বন্ধু বললেন। তো যাই হোক, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফসল কাটবেন কখন, দেখুন এই যে সাদা সাদা কিন্তু রোঁয়া আছে, এই সাদা সাদা রোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই রোঁয়াগুলো যখন আরও লম্বা হবে, ফলটা আর একটু বড় হবে, তারপরে সেই রোঁয়াটা যখন এই ছোট ছোট চুলের মতন এই রোমগুলো যখন গা থেকে বেরিয়ে যাবে, সেই সময় কিন্তু ফসল কাটার উপযুক্ত সময় এবং সেটা কিন্তু বেশ সবজিটা নরম থাকবে, সেটা খুব উপাদেয় হবে এবং সেটা কিন্তু খুব সুস্বাদু ফসল হিসাবে ব্যবহার করা, সবজি হিসাবে ব্যবহার করা যাবে। এছাড়া আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন যদি হাইব্রিড চাষ করেন তাহলে সেখানে কিন্তু ফলন যথেষ্ট পাবেন আপনি, বিঘাতে 60 থেকে 70 কুইন্টাল। আর যদি এমনি উন্নত জাতের বীজ আপনারা চাষ করেন তাহলে আপনারা ফলন পাবেন 30 থেকে 35 কুইন্টাল বিঘা প্রতি। আমি 20 শতকের ওই 20 কাঠার বিঘার হিসাবেই কিন্তু এই হিসাবটা দিলাম। মোটামুটি হিসাবে 60 থেকে 65 দিন বীজ লাগানোর, 60 থেকে 65 দিনে আপনি প্রথম ফসল কিন্তু কাটতে পারবেন বা তুলতে পারবেন। যাই হোক বন্ধুরা, সংক্ষেপে কিছু আপনাদের এই লাউয়ের সম্পর্কে, একটা গুরুত্বপূর্ণ সবজির সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সেই রকমভাবে ধারণা পরিষ্কার করে তারপরে চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন করে আপনারা এই ফসলটাকে ব্যবসায় ভিত্তিতে চাষ করার জন্য কিন্তু আপনারা ভাবতে পারেন বা এগোতে পারেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফসল, খুব কম পরিচর্যাতে এবং কম খরচে কিন্তু এটা চাষ করা সম্ভব। যাই আজ এইটুকু বললাম সংক্ষেপে, পরে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নমস্কার।